নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইনভেস্ট উইথ নিশান চ্যানেলে। আজকে যে ভিডিওটি করছি সেটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত একটি ভিডিও। আমি সচরাচর মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও করি না। কারণ কি মিউচুয়াল ফান্ড ভিডিও করতে গেলে পরে আ যেটা করতে হয় সেটা হচ্ছে প্রচুর রকমের স্কিম রয়েছে। এবার চট করে কোনো স্কিম নিয়ে আলোচনা করা খুব কঠিন হয়ে যায়। কারণ কি এর ভেতরে গিয়ে প্রচুর স্টাডি করতে হয়। এখানে অ্যাক্টিভলি ম্যানেজড যে ফান্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে মাঝে মধ্যেই কিন্তু এদের ফান্ড অ্যালোকেশন চেঞ্জ হয় এবং প্রত্যেকটি ইনফরমেশন আপডেট রাখতে হয়। মেইনলি আমি স্টকের মার্কেটের স্টক নিয়েই বেশি আলোচনাগুলো করি এবং ফান্ডামেন্টাল কিছু কথা বলি। বিভিন্ন সময় বিভিন্ন নিউজ নিয়ে আলোচনা করি এবং আইপিও সংক্রান্ত ভিডিওগুলোই বেশি করে থাকি। তবে মাঝে, মাঝে ২-১ টি দেই মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও। তার কারণ হচ্ছে যারা নতুন মার্কেটে আসে তাদের ইকুইটি মার্কেটে ঢুকতে গেলে ১ম এই আমি মনে করি মিউচুয়াল ফান্ড দিয়ে হাতেখড়ি হওয়াটা প্রয়োজন। কারণ কি একবার মার্কেটের সাথে প্লাগড ইন হয়ে গেলে পরে তার যদি ইন্টারেস্ট থাকে আস্তে, আস্তে কিন্তু শিখে সে এগোতে পারে। তো আজকেও সেরকমই ভিডিওটি যারা নতুন তাদের জন্যে। কারণ কি বর্তমানে মার্কেটে এই যে যেখানেই যাই এসআইপি, মিউচুয়াল ফান্ড এবং কোন ফান্ডটি ভালো বিভিন্ন রকম চর্চা কিন্তু মার্কেটে শুনি। সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমরা একটা মিউচুয়াল ফান্ড সংগত ভিডিও যদি সবার সাথে শেয়ার করি, সেটার মধ্যে বিশেষত আমি আলোচনাটা রেখেছি ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে। এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাকেই কেন বাছলাম? কারণ কি আমরা ভারতবর্ষের বুকে বিভিন্ন ধরনের ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড এরকম ইন্টারভ্যাল ফান্ড বিভিন্ন রকমের স্কিমের ফান্ড কিন্তু জানি। তার মধ্যে ওপেন এন্ডেড এর মধ্যে কিন্তু এই ইকুইটি রিলেটেড ফান্ডগুলো পড়ে। ভারতবর্ষের বুকে ১১ রকমের ইকুইটি রিলেটেড ফান্ড রয়েছে। তার মধ্যে এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি পড়ে। বিভিন্ন কোম্পানির আন্ডারে যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড রয়েছে সেরকম ফান্ডের সংখ্যা ভারতবর্ষের অপারেশন চলছে বা অপারেশনালি কাজ করছে সেই রকম সংখ্যা হচ্ছে প্রায় ৪৩ টি। তার মধ্যে কোনটা বেস্ট, কিভাবে বাছবেন এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ড কি, এর কি ক্রাইটেরিয়া আছে বা বৈশিষ্ট্য রয়েছে, এর কি বেনিফিট রয়েছে এবং অসুবিধাগুলো কি রয়েছে সেগুলো নিয়েই মূলত আমি ভিডিওটিতে আলোচনা করব। কারণ কি লং টার্ম পার্সপেক্টিভ আমার মনে হচ্ছে যে এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড যারা নিউ ইনভেস্টর তাদের কাছে একটা বেস্ট অপশন আগামীতে হতে যাচ্ছে। বিশেষ করে এই ২০২৫ সালের শেষে এসে বা ২০২৬ সালের শুরুতে ইনভেস্টমেন্টের একটা জায়গা পেতে পারে। তার যথার্থ কিছু কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি সেগুলো আস্তে, আস্তে আলোচনার মাধ্যমে উঠে আসবে। ১ম এই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি কি? এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ১ম এই নামের আগেই কিন্তু আমরা ফ্লেক্সি কথাটা পাচ্ছি। তার মানে হচ্ছে ব্যাপারটা ফ্লেক্সিবল কিছু বিষয় আর ওইখানে রয়েছে। আপনারা জানেন যে যখন আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন আপনাদের টাকা পয়সাগুলো কোনো একজন ফান্ড ম্যানেজারের হাতে চলে যায়। সে ডিসাইড করেন যে কোথায় ইনভেস্টমেন্টটা করবে। সেরকমই এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে যখন আপনি ইনভেস্ট করেন তখন কিন্তু বিভিন্ন ইন্সট্রুমেন্টস এর মধ্যে আপনার টাকাটা ভাগ হয়ে যায়। তার মধ্যে ইকুইটি অর্থাৎ স্টকে ইনভেস্ট হয়ে যায় 65% এর মতো টাকা, যেটা মিনিমাম করতে হয় সেবি রুলস অনুসারে। সেটার থেকেও বেশি কিন্তু হতে পারে এবং তারপরে যে বাকি টাকাটা পড়ে থাকে সেটা ডেট আর কিছু টাকা কি করে কোম্পানি বা ফান্ড ম্যানেজার নিজের কাছে ক্যাশে রাখেন, যেখানে স্কোপ পান সেখানে ইনভেস্টমেন্টটা করে। মোস্ট অফ দ্য ফান্ড কিন্তু ইউটিলাইজ হয় ইকুইটি রিলেটেড স্কিমের মধ্যে ইনভেস্ট করতে। এবার এই ইকুইটি রিলেটেড স্কিমের মধ্যে কি থাকে? লার্জ ক্যাপ থাকে, মিড ক্যাপ কোম্পানি থাকে, স্মল ক্যাপ কোম্পানি থাকে। এবার যখন বিয়ার কেস সিনারিও থাকে তখন কিন্তু দেখা যায় যে বেশিরভাগই ফান্ড ম্যানেজার লার্জ ক্যাপের উপর ভরসা করে। তখন মোস্ট অফ দ্য ফান্ড কি করে লার্জ ক্যাপে শিফট করে দেয় এবং যখন বুল রান শুরু হয় মার্কেটে তখন কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে কিন্তু একটা হিউজ গ্রোথ দেখা যায়। খুব শার্প গ্রোথ হয়। তখন কি করেন ফান্ড ম্যানেজার অ্যালোকেশনটা মিডিয়াম বা মিড ক্যাপ বা স্মল ক্যাপের কোম্পানিতে বাড়িয়ে দেন। এর মাধ্যমে কি হয়? আপনার পোর্টফোলিওটার একটা মডারেট রিটার্ন কিন্তু জেনারেট করতে পারে বা বেটার রিটার্ন জেনারেট করার সুযোগ থাকে। এইজন্যই ফান্ড ম্যানেজার ইচ্ছে করলে কিন্তু যেকোনো সময় যেকোনো কোম্পানি স্মল হোক, মিড ক্যাপ রেঞ্জের হোক বা লার্জ ক্যাপ রেঞ্জের হোক সেখানে একটা সে ফ্লেক্সিবিলিটি পান যেকোনো মার্কেট ক্যাপের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা। সেইজন্যই এই ফান্ডগুলোকে বলা হয় ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এখন এখানে যদি ভালোভাবে আমি গুছিয়ে বলতে চাই তাহলে দাঁড়াচ্ছে যে a flexi cap fund is a type of equity mutual fund that can invest in companies of any market size, large cap, mid cap and small cap without fixed limit। মানে কোনো ধরনের লিমিট থাকবে না। ওই যে 65% মিনিমাম করতে হয় বা তার থেকেও সে বেশি করতে পারে। মিনিমাম 65% করতেই হবে। সে তার পছন্দের মতো এবং তার সে মার্কেটের আউটলুক দেখে বা তার স্ট্র্যাটেজি অনুসারে সে কিন্তু তার টাকাটাকে অ্যালোকেট করবে। ৩ টেতেই করতে পারে, ২ টোতেও করতে পারে বা পুরোপুরি ৩ ধরনের মার্কেট ক্যাপের ইনভেস্টমেন্ট বাদ দিয়ে যেকোনো একটিতেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। ডিপেন্ডস টোটালি কিন্তু ওই ফান্ড ম্যানেজারের স্ট্র্যাটেজি এবং তার যে চিন্তাভাবনা মার্কেট লুকের উপর ডিপেন্ড করে কিন্তু ইনভেস্টমেন্টটা করবে। এই হলো আমাদের ফ্লেক্সি ক্যাপ ফান্ড।
এবার যদি আমরা একটু ফ্লেক্সি ক্যাপ ফান্ডের বেসিক ক্যারেক্টারগুলো একটু আলোচনা করে নিই, তাহলে আমি যে কথাগুলো বললাম তার মধ্যেই বেসিক ক্যারেক্টারটা আপনারা বুঝে গেছেন, তবু বললাম, আরেকবার করে বলে দিই। এক নম্বর হচ্ছে মার্কেট ক্যাপ ফ্লেক্সিবিলিটি থাকবে, সেটা নিয়ে এখনই আলোচনা করলাম, এবং মিনিমাম ইকুইটি এক্সপোজার থাকবে অ্যাটলিস্ট 65%। টোটাল যে ইনভেস্টমেন্ট থাকবে তার কিন্তু 65% ইনভেস্টমেন্ট করতে হবে ইকুইটি রিলেটেড, মানে শেয়ারে ইনভেস্ট করতে হবে। ইকুইটি রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট আছে সেখানে ইনভেস্ট করতে হবে। বাদ বাকি যদি কিছু পড়ে থাকে সে ডেটে করতে পারে, কিছু টাকা ক্যাশে নিয়ে বসে থাকতে পারে। আমি সেটা আগেও বলেছি। আরেকটা কি ৩ নাম্বার কি আছে, নো মার্কেট ক্যাপ লিমিটস, মানে কোনো ধরনের লিমিটেশন থাকবে না। কোন মার্কেট ক্যাপের কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করবে, টোটাল ফান্ডের কত পার্সেন্ট ইনভেস্ট করবে, কোনো লিমিট থাকবে না। সে চাইলে পুরো যে 65% মিনিমাম কথা সেই টাকাটা একটি মানে লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে দিতে পারে, বা মিড ক্যাপে টোটালটা ইনভেস্ট করে দিতে পারে। তার কাছে একটা ফ্লেক্সিবিলিটি সবসময় থাকবে। আরেকটি হচ্ছে ৪ নাম্বার ক্যারেক্টারিস্টিক্স এই ফান্ডগুলো, সেটা হচ্ছে অ্যাক্টিভলি ম্যানেজড। মানে এই যে ফান্ড ম্যানেজার রয়েছে তার দ্বারা পুরোপুরি অ্যাক্টিভলি ম্যানেজড হবে, কারণ কি পুরোপুরি ডিপেন্ড করছে ফান্ড ম্যানেজারের চিন্তা ভাবনার উপর। ইনভেস্টমেন্ট ডিসিশন ডিপেন্ডস হেভিলি অন দ্য মিউচুয়াল ফান্ড ম্যানেজার স্ট্র্যাটেজি অ্যান্ড আউটলুক। সে মার্কেটকে যেভাবে দেখবে, ভিজুয়ালাইজ করবে, তার ভিশন যেরকম থাকবে, স্ট্র্যাটেজি যেরকম থাকবে, সেইভাবে কিন্তু সে ফান্ডটাকে ম্যানেজ করবে এবং অ্যালোকেট করবে এবং পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করবে। যারা ৫ নাম্বার কি লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুইটেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস কিন্তু এই ধরনের ফান্ডগুলো। তার কারণ রয়েছে, কারণ কি মার্কেট কিন্তু কোন একটা সাইকেলে চলে। কোনো এক বছর দেখা যায় যে লার্জ ক্যাপ দৌড়েছে, কোনো এক বছর দেখা যাবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দৌড়েছে। এইটা যে ফান্ড ম্যানেজার বুঝে যাবে, সে কিন্তু যেখানে যখন বেনিফিট পাবে সেই বছর সেখান থেকে কিন্তু বেনিফিটটা নেওয়ার চেষ্টা করে। মার্কেটের আউটলুক বা সাইকেলের সাথে সাথে নিজের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে করে সে এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে লং টার্ম যদি ইনভেস্টমেন্ট করা যায় তাহলে কিন্তু একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের যে অপরচুনিটিস গ্র্যাব করার জন্য ফান্ড ম্যানেজার ঝাঁপিয়ে পড়েন, সেই অপরচুনিটিগুলো আপনার কাছেও কিন্তু পৌঁছবে যদি আপনি লং টার্ম ধরে ইনভেস্টমেন্ট থাকেন। কারণ কোনো একটা সাইকেলে দেখা গেল, কোনো একটি সময় দেখা গেল লার্জ ক্যাপ মিড ক্যাপ মানে মার্কেটে রিটার্নই দিল না, মার্কেট এভারেজে দেখা গেলো কোনো একটা বছর ফল করে দিল, সেই সময় আপনি টাকা উইথড্রল করলেন। সেই জায়গায় কিন্তু আপনাকে বিরত থাকতে হবে, একটু ধৈর্য ধরে ফান্ড ম্যানেজারের সাথে থাকতে হবে, ভরসা রাখতে হবে। এবার তার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আপনাকে সেট করতে হবে। যখন ইনভেস্টমেন্ট করবেন তখন আপনাকে ভিশন ক্লিয়ার হতে হবে। সেই রকম হরাইজন যদি কারো থাকে তাহলে কিন্তু এই ধরনের ফান্ড থেকে সে বেনিফিটটা নিতে পারবে। এবার এই যে আমরা রিটার্নের কথা, হ্যাঁ রিটার্ন পোটেনশিয়াল উইথ রিস্ক এক্সপোজার টু মিড স্মল ক্যাপ ফান্ড, মানে যদি স্মল ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ডে বেশি ইনভেস্ট করে দেন তখন কিন্তু একটা রিটার্ন যেমন হাই পাওয়ার চান্সেস থাকে, কিন্তু সেখানে একটা ভলাটিলিটি একটা থাকেই। কারণ কি মিড ক্যাপ স্মল ক্যাপ রেঞ্জের কোম্পানিতে কারেকশন হলে ভালো মাত্রায় 40-60% কারেকশন আমি দেখেছি হয়, কিন্তু সেই ভলাটিলিটিটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখতে হবে আপনাদের। যদি থাকে তবে এই ধরনের ফান্ড আপনার জন্য সুইটেবল। এবার যদি কোনো ফান্ড ম্যানেজার খুব সুন্দর ম্যানেজ করেন যে অ্যালোকেশন এমনভাবে করলো যে যখন মিড ক্যাপ করলো তখন সেখান থেকে টাকা নিয়ে গিয়ে দিয়ে লার্জ ক্যাপে হয়তো তখন একটা স্টেবিলিটি দেখালো বা রেজিলিয়েন্স দেখালো, সুতরাং তখন আবার আপনার কিন্তু সেরকম ভয় পাওয়ার কারণ নাও থাকতে পারে। যাই হোক, এখানে ফান্ড ম্যানেজারই হলো মেন। এরপর ডাইভার্সিফিকেশন যেহেতু থাকে, হ্যাঁ? ডিপেন্ডেন্সি থাকে না কোনো একটি মার্কেট ক্যাপের উপর, যেহেতু যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সুন্দরভাবে সে ম্যানেজ করে দেয় কোনো একটা সিচুয়েশনে, যখন মার্কেটে ক্রাইসিস আসবে তখন হয়তো দেখা গেল যে আপনার লার্জ ক্যাপ পড়লো, কিন্তু আপনার যে লার্জ ক্যাপ পড়ার জন্য যে সমস্যাগুলো হলো বা পোর্টফোলিওতে যেগুলো মাইনাস হলো সেটা দেখা গেল মিড ক্যাপ, স্মল ক্যাপ দিয়ে আবার মেকআপ হয়ে গেল। এই ডাইভার্সিফিকেশন একটা কিন্তু এই ধরনের ফ্লেক্সি ক্যাপ ফান্ডে রয়েছে। এগুলো হলো এর হলো মেন ক্রাইটেরিয়ার মধ্যে আমি দেখতে পারলাম। এবং ভারতবর্ষের বুকে কিন্তু প্রচুর ধরনের এরকম ফান্ড রয়েছে, কোনোটাকে বাই সেল হোল্ড রেকমেন্ডেশন হিসেবে একদমই নেবেন না। জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দিলাম। যেমন এখানে রয়েছে পরাকপাড়ি ফ্লেক্সিক্যাপ ফান্ড, এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড, ইউটিআই ফ্লেক্সিক্যাপ ফান্ড, পিজিআইএম ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড, আদিত্য বিড়লা সানলাইফ ফ্লেক্সিক্যাপ ফান্ড, এসবিআই ফ্লেক্সিক্যাপ ফান্ড, কানাড়া রোবোকো ফ্লেক্সিক্যাপ ফান্ড, এছাড়াও কোটেকের ফ্লেক্সিক্যাপ ফান্ড রয়েছে, এর মধ্যে জিও ব্ল্যাক রকের ফ্লেক্সিক্যাপ ফান্ড তারা লঞ্চ করেছে নতুন একদম এনএফও আকারে। এবার জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড রয়েছে এবং কোয়ান্ট ফ্লেক্সিক্যাপ ফান্ড রয়েছে। এবার এই ফান্ডগুলোতে কিছু কিছু ফান্ড আছে যেগুলো হাই রিটার্ন দেয়। হাই রিটার্ন দিলে কিন্তু সেখানে কিন্তু ভলাটিলিটি থাকবে এবং একটা আপনার রিস্কও কিন্তু হাই থাকবে। এবার এখানে থেকে বেনিফিট কি, কি পেতে পারেন সেটা যদি একটু বুঝে নিই তাহলে কিন্তু আপনার ডিসিশন নিতে একটু সুবিধা হবে। ১ম বেনিফিট হচ্ছে আপনারা ডাইভার্সিফিকেশন পাচ্ছেন, লো রিস্ক পাচ্ছেন এবং কনসিস্টেন্ট রিটার্ন কিন্তু এই ধরনের ফান্ড থেকে আপনারা যারা মডারেট রিস্ক নিতে পারেন তারা ইনভেস্টমেন্ট করলে পরে কনসিস্টেন্ট একটা রিটার্ন পাবেন এবং বেটার রিটার্ন পাবেন অন্যান্য ফান্ডের থেকে, কিন্তু বেস্ট রিটার্ন নাও পেতে পারেন। বেটার রিটার্ন যারা অনেকদিন ধরে মার্কেটে টিকে থেকেছে তারা কিন্তু বেটার রিটার্নই চায়। বেস্টের দিকে ছুটতে গিয়ে দেখা গেল যা বেস্ট ৫ বছর আপনাকে দিয়ে গেল সেটা পরের বছর আবার ওই এমন ট্র্যাপে পড়ে গেলেন যে আপনার অনেকটাই ক্ষতি হয়ে গেল। সবসময় আশা রাখবেন যে একটা মডারেট বা বেটার রিটার্ন পাওয়ার চেষ্টা করবেন। সেইভাবে কিন্তু ফান্ড সিলেক্ট আপনাকে করতে হবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তো আগামীতে ফ্লেক্সিক্যাপ ফান্ড একটা বেস্ট অপশন নতুনদের কাছে হতে পারে, কারণ কি মার্কেটে একটা টাইম এবং প্রাইস কারেকশন আমরা কিন্তু স্মল ক্যাপ, মিড ক্যাপে ভালো রকমের দেখলাম। এবার বলা যায় না এরপরে সাইকেল হয়তো স্মল ক্যাপ এবং মিড ক্যাপে আমরা একটা বুল রানের মধ্যে দিয়ে যেতে দেখতে পারি, সেই এক্সপেকটেশন
এবং মার্কেটের ডাটা যেরকমভাবে আমরা ব্রডার মার্কেটে দেখতে পাচ্ছি এবং ইন্ডেক্স লেভেলে দেখতে পাচ্ছি যে অনেকটাই মেকআপ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপের মধ্যে একটা হিউজ গ্যাপ কিন্তু রয়েছে। সেই জায়গায় একটা অপরচুনিটি হতে পারে, আগামীতে আসতে পারে। সবকিছু আনসার্টেন। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটা অ্যানালিসিস করে নিজেরা দেখবেন যে কোনো মিউচুয়াল ফান্ড চুজ করার আগে বিশেষ করে যে জিনিসগুলো দেখতে হয়, বিশেষ করে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের আপনার কি হিস্ট্রি রয়েছে এবং কি ধরনের পারফরম্যান্স রয়েছে সেগুলো কিন্তু একটু ঘেঁটে দেখবেন। আপনার গুগল করলে বিভিন্ন অ্যাপে গিয়েও কিন্তু ফান্ড ম্যানেজারের কি আম ধরনের ফান্ড ম্যানেজ করেন, কি অভিজ্ঞতা আছে, কি রকমভাবে কাজ করেন এগুলো পাবেন। তারপরে যে ফান্ডগুলো বাজার চলতি এখন রয়েছে মার্কেটে সেগুলোর যে আম ইনভেস্টমেন্ট কোন স্টকে আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং আ আগামীতে এরা কি করবে সেটার ধারণা কিন্তু একটা পাস্ট দেখেও বোঝা যায়। কারণ কি যদি ফান্ড ম্যানেজার একই থাকেন, এতদিন ধরে ফান্ড ম্যানেজার ফান্ডটাকে হ্যান্ডেল করেছেন, বিশেষ করে পুরোনো ফান্ডের ক্ষেত্রে, আগামীতেও আশা করা যায় যে সে দক্ষতার সাথে রিটার্ন একটা জেনারেট করে দিতে পারে। তবে কোনোদিনও কিন্তু আপনাকে গ্যারান্টি দেয় না অতীতের রিটার্ন, আগামীতে এই রিটার্ন দেবে। সেই জিনিসগুলো বুঝতে হবে এবং এক্সপেন্স রেশিও কি রয়েছে, এক্সিট লোড কি রয়েছে এগুলো একটু দেখে ইনভেস্টমেন্ট কিন্তু করার সিদ্ধান্ত নেবেন। এখানে আমার জানার বাইরে আরও অনেক ফান্ড থাকতে পারে। কারণ কি আমি বলেছি ৪৩টি ফান্ড রয়েছে। আমি এখানে হয়তো ৮-১০টি ফান্ডের নাম আপনাদের সামনে তুলে ধরলাম। কোনোটিকে বাই সেল হোল্ড হিসাবে রেকমেন্ডেশন হিসেবে একদমই নেবেন না। জাস্ট আমি স্টাডি পারপাসে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরে একটু বোঝানোর চেষ্টা করলাম। যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন যারা আছেন আমার চ্যানেলে তারা একটু লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইবও করবেন। এবার ভালো থাকবেন। ধন্যবাদ।